আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপ পরা এক মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শালুকের 2 চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্তও সময় লাগলো না সেই মুহূর্তে। আদনান ভাই? শালুকের আদনান ভাইয়ের পাশেই কি? এরকম হবার তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার শালুক। এই তোর ভাবি আশা। যদিও ওর নাম হার্দিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরাজিতে ডাব্বা মারিস। একদমে কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের 2 কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্তও দাঁড়ালো না শালুক সেখানে আর। এক ছুটে ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে। বারবার বলছে, আদনান, তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা। একতলায় 15টা করে রুম। 2 তলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চি। তার একপাশে 2টা রুমও আছে, আর অন্যদিকে আছে ছোট্ট একটা খুপড়ি। খুপড়ি আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেলল কেটে। ক্লাস 10-এ পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফেলটুস শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেদিন থেকেই শালুক লজ্জা পেত। সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খ্যাপাতো। সেই ছোট্ট বয়সে শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশ যাওয়ার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল, জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খ্যাপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে, সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দমবন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্করী ভালোবাসা আদনান বুঝল না। বিছানায় উপুর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সব কিছুর সাক্ষী। সেদিনও এই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে, চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে, হঠাৎ করে নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না, বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাচের এপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে, আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশও সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে।
শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হাড্ডিকানা ফাড্ডিকা মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার উপাস থেকে শালুক দেখল আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাঁধ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা টুপ করে আদনানের গালে একটা চুমু খেলো। শালুকের কি প্রচণ্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাঁচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো, এটা শালুক মানতে পারছে না কিছুতে। এই ধ্রুব সত্যিটা কেন শালুকের সহ্য হচ্ছে না শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার। নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজায় দুমদাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচাই আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে, নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেইজ্জতি হইবে না পা? আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দ দুটা শুনে। ভাবি? বাহ! মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলে 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুপু, তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ভ্রু কুঁচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল। শালুক সেখানে গিয়ে বসল। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সব কিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক পারল না। তবে অভিমান করে একটা কাজ করল, নিজের অতি প্রিয় খাবারগুলোও ও খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখলেই যেই মেয়ে নাক সিটকায় সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা ভুনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনে রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার শালুক, এসব কি? কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা, করলা তো কখনো খায় না, তাই আজ একটু চেখে দেখলাম। হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগে আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি, আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালুক, এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়াই ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার। বড় ফুপুর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তাতে সায় দিত। সে হচ্ছে ধরি মাছ নাছুই পানি টাইপের লোক। উনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশাকে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সবসময় দেখিস না গল্প করে, ওনার এক বোন আমেরিকায় থাকে, এটা নিয়ে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বুঝিসই তো চাচা চাচি কেন এত আদর যত্ন করছে। রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক?
তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের দুই চোখ আবারও অশ্রু সজল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে না কান্না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো, মা চাচি ফুপুদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর, দাদির জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মতির মায়ের জন্যও শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর, এক্কেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটু সবার কেমন রাগ দেখায়, এই রাগ ফেলটু মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে কিছু বলতে পারল না। মনে মনে শপথ নিল সেও ভালো করে লেখাপড়া করে সবাইকে দেখিয়ে দিবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুরবাড়ি থেকে চলে এলো। আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে। 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল। নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবেই, আমি তো ফর্সা, মেয়ের বাবাও ফর্সা, এজন্য আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি, আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আমার ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসায় যাই, তোমার খিদে পেয়েছে নিশ্চয়, নাস্তা করবে চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকেও আশা বলে ডাকবে না, হার্দিকাও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা চাচি ফুপু দাদি এরা সবাই বসে পরের ব্যাচে। শালুকের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10-12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো। আশা, যদি তুমি না খাও, নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা, তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যেস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক সিটকায় এই মেয়ে এখনই।
ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝল নয়না কি বুঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালু। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরের জ্বলুনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এইভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন দু চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না। অথচ দু চোখ ভর্তি মায়া তার, চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য। হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছেন, এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজ চাচি ফরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদা চোখ নিচু করে বলল, আমার কল কি ও রিসিভ করবে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ হবি না তুই আর, হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা, ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জ্বলজ্বল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে, 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও কাল আসছি চাচি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙাভাঙি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতের ট্রেনেই উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এই রকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না, তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাঁচুমাচু হয়ে বললেন, আপা, ধ্রুবর রাগ কি এখনও কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেঁসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দা তো তারও এক কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার উপর খাড়ার ঘা বুঝি, একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল,
আম্মা, এখন আমারে যদি কন একটা সুতা আয়না দিতে, আমি তাও আনতে পারবো না। স্টার জলসায় অক্ষণ আমার সিরিয়াল দেখানোর সময়, এখন আমারে ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন, তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন, আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল। দুই বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গুছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে, টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেমন সাজানো ছিল, শালুক সেগুলো এদিক ওদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোশকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথের দেওয়ালে লিখল, আমি ধ্রুব, সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করে যে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোট গোট করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায় এজন্য আমার লেখাপড়া ঢোকে না। শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে। শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্তও সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালুককে নিয়ে একটা ছোটোখাটো দরবার বসবে। বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলই ঘন, লম্বা, সিল্কি। অন্যদের চুল কোঁকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না। শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে। নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো। শালুক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় দুপদাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল। ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালুক জিজ্ঞেস করার আগেই শাপলাই বলল, আদুরে বিদেশিনী আমার রুমে এসে হাজির, আমার সাথে ঘুমাবে নাকি? আমার কেমন জানি লাগতেছে শালুক, তুইও আয় আমার রুমে। এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? শালুক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যাস করছি। আর তোর রুমে 3জন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। ফার্দিকারে দেখলে কখন কি করে ফেলি আমার মাথার ঠিক নেই। আমি কসম করেছি এটা নিয়ে। শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করলো, কিসের কসম? শালুক মাথা নেড়ে বলল, এই 2 তলার কসম। একদিন চরম প্রতিশোধ নিব। ওই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস, তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে, আদনাইন না আর ওর পিরিতির ফার্দিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? শালুক ফিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার চিলে কোঠার ঘরে থাকবো। ভেঙে গেলে 2 তলা যাবে, ওটা তো ভাঙবে না। ওটার কসম তো করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা, তবে এই কসম করতি না। শালুক রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে, আসছে আমার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করল শালুককে। নিজেকে কেমন নিস্তেজ, নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে। একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুড়িয়ে যাবে, কখনো কি ভেবেছে সে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে, সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো, সে আসলেই বোকা।
তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য? কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালুক, কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক? জবাব এলো না। ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার উপাশে কে যেন দাঁড়িয়ে আছে। আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল শালুক। একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয়, সব সময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচে থেকে। পায়ের কাছে থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক। মনে মনে একদমে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে। শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। হতভম্ব হয়ে গেল শালুক। এক ঘুমে সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে। এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ শালুক টের পায়নি। অবাক হলো শালুক আবার কিছুটা। কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটোখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে, যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার, তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন মা? নাকি তাও শালুকের কানে যায়নি? ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে। তারপর শাপলার রুমে গিয়ে বলল, আপা, আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে, অথচ কেউ একবার আমাকে ডাকলো না। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও তো না তোরা। শাপলা বিরক্ত হয়ে বলল, কানের কাছ থেকে যা তো শালুক, গাধার মতো কথা বলছিস। এমনিতেই রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। ঘুমাতে পারিনি সারা রাত ধরে, এখন ঘুমাতে দে। কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর। স্টেশনে কে গেছে তাকে আনতে? শালুক চমকালো। ধ্রুব ভাই এখনো আসেনি? তার মানে এখনো সন্ধ্যা হয়নি? আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে। আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো। হাসনার রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন, ফুপু রুটি সেঁকছে, শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে, মতির মা মাছ কুটছেন। শালুক নাক সিটকালো। এইসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায়। শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না, বাবা ছেলে মুখোমুখি হন না, একসাথে বসে খান না। শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন, স্কুলে যাবি কখন? শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে। বিস্মিত হয়ে বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলছো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না, তাই না? বেঁচে থাকার অধিকার আমারও আছে। আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে। শালুকের ভীষণ বিরক্তি লাগলো। মনে মনে বলল, ফার্দিকার সামনে স্মার্ট হতে যাচ্ছ? সে আমি ভালো করেই বুঝি। একদিন সব কিছুর শোধ নিব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি। বাহিরে রিকশার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, আমার ধ্রুব বাবা আসছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরনে, ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগম শাড়ির আঁচলে চুল মুছছে। সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা, আর আশা এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। শাপলা ততক্ষণে সেজেগুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো ধ্রুব ভাই? ধ্রুব মুচকি হেসে বলল, ভালো আছি, তোরা সব কেমন আছিস? শাপলা গাল ফুলিয়ে বলল, এতদিনে মনে পড়ল? কিছু না বলে ধ্রুব হাসল। শালুক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুঁড়ে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর?
সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস সেখানে। আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয়। ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। ভাঁজ যেন না ভাঙে শালুক। আই রিপিট, ভাঁজ যেন না ভাঙে। তাহলে তোকে দিয়েই আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসি। চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে, তারপর বলল, তোকে আমি বলেছি। শাপলা নিভে গেল ধ্রুবর চোখ রাঙানো দেখে। ধ্রুবর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মোচড়া করলো প্রথমে। সবগুলোর ভাঁজ নষ্ট হবার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরে চেন খুলতেই শালুক অবাক হলো। ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পো চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে। মেজো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তোর চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন, ধ্রুব বাবা, এখনও এসব ধরে বসে থেকে কী লাভ, শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না। ধ্রুব কঠোর স্বরে বলল, এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। আজাদ সাহেব থেমে গেলেন। শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন। তারপর নরম স্বরে বললেন, আমাকে মাফ করে দিস দাদা ভাই। আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার জন্যই তুই বাবা মা হারা হলি। ধ্রুব হেসে বলল, তোমার কোনো দোষ নেই দাদা, এসব ভেবে তুমি আপসেট হইও না। দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল। ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেল ধ্রুব। দেওয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে। মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল। ছবিটি নামিয়ে সোজা নিচতলায় গেল। সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকা ধ্রুব ছবিটি আছড়ে ফেলল ফ্লোরে। মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাঁচ। কয়েকটা কাঁচ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল। ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা। চিৎকার করে ধ্রুব বলল, এই কাজ কে করেছে? আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে ছোট চাচি? এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো? হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে, কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন, বাবা মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল, শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম। এই কাজ আর করো না চাচি, নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি, এরপর আমাকে আর খুঁজে পাবে না। তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব। রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে। হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল, আমার ভুল হয়ে গেছে আপা। ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন, যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে। তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি। ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি ভুল ছিলাম। হাসনা কঠোর স্বরে বলল, এই রকম কাজ আর কখনো করতে যেও না আপা। আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না। শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য। একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহিরে থেকে কি একটুও বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই, একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে? হাসনা শালুককে ডেকে বলল, ধ্রুবর ঘরে ওর নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক। নাস্তার ট্রে হাতে নিতেই শালুকের রাগ হলো। সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে, অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বাটপারি করলো মা, আমার কি কম কষ্ট হচ্ছে? সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে, শালুকের ব্যথা কেউ বুঝে না। অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে, এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়, স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে।
ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না যে এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে ধ্রুবর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজায় নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হ সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবল কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আস্তে আস্তে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসল। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুরে দিয়ে বললেন, ধ্রুব, এইভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খাঁ খাঁ করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুপু ছেলের জন্য কি যে হাপিত্যেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম। আমাকে তো বলল আজকে বিকেলের ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দিবে চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, এলোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করল, বড় চাচি ডাকছে যে, কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছ আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালুক তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামাতে গেল। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আর একটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল।
মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেব কিছুতেই মিলাতে পারছে না। মুহূর্তেই নিচতলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কি জবাব দিবে। সে কি বলবে? আদনান ভাই ফার্দিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এই কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরও এরকম দক্ষ বাঁধেনি। এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলে গরম বেশি লাগে, তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বললেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেজ চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল এত বড় করছি আমরা। রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথাগুলো শুনে, হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবারই কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না যখন, তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা থেকে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমে ছ্যাঁকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে, এখন বুঝতে পারছে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সব সত্যি কথা বলে দিবে। তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না, তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা শালুকের আজকে সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের উপর। এক মগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসল। বিছানার উপর দুই পা ভাঁজ করে বসে বলল, নে এবার ঝেড়ে কাস্ত শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, রাগের কারণ কি? শালুকের দুই চোখ জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথাচাড়া দিয়ে উঠল আরও একবার। নেই নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না আর, নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করল, তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না তোকে না পেলে?
মরে যাবে। সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের। শালুক কিছুক্ষণ ভাবল। আদনান ভাই তাকে বউ বলে রাখতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেননি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না, বলেননি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন? তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু। দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই। ছোটবেলা থেকে উনি তোকে এভাবে বলতেন, তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে। এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এই জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ দূর। তোর ব্যাপারটা আসলে হচ্ছে, তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে। সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ দুদিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না, আজ কাউকে কিছু বলবো না। আজ তোকে পড়তে হবে না। তুই তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তো সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছে। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুবর রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল করে তাকাতেই শালুক ভেঙচি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছো সব আমি দেখেছি। ধ্রুব হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে।